ত্যাগ করতে প্রস্তুত। তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জানি। সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে ISIS এর মতো দল। তারা বলেছে যে লস্করে তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছে। দেখুন, আমি ফৌজি, উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, সবার আগে আমি বাঙালি, তারপর তো ভারতীয়। আর আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমার বাড়ি কল্যাণী। আমি বঙ্গ বিজেপিতে তো জয়েন করব। দেখুন, আমি ফৌজি, আর ফৌজি সকাল থেকে সন্ধ্যা অব্দি ফৌজি, রাতেও ফৌজি। ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে। পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা আমাদের যে দায়িত্ব দেবে আমরা ফৌজি হিসাবে সেটা 100% করবো, 99% অপশন নেই। কিন্তু আমরা ডিসাইড করে দেবো না, অন্তত আমি ডিসাইড করবো না যে কি করতে হবে। যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব। উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। আমিও আবার নিচে অর্ডার পাস করি। আমাদের ফোর্স আর্ম ফোর্সেস, পঞ্চায়েত নয়। সবাই মন্তব্য রাখতে পারে না জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি গত 5 বছর ধরে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষা। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে ISIS এর মতো দল। তারা বলেছে যে লস্করে তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে। স্যার, আমরা বিশ্বাস করি আর সোলজার নেভার কুইট টিল ইজ ডেথ। একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে, এমনকি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে, কিন্তু যতক্ষণ মৃত্যু না হচ্ছে সোলজার কখনো শান্ত বসে না। যুদ্ধের ময়দানটা বদলে গেছে। যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম, এখন কোনো একটা 14 তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে। না, আমি এটা বিশ্বাস করি আমি নিরপেক্ষ নই। আমি রাষ্ট্রের পক্ষে, যেটা আমি বললাম, নেশন ফার্স্ট। আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন, রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, আমি নিশ্চিতভাবে রয়েছি। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান, আমি তাদের বিরুদ্ধে যাব। কারণ আমার যিনি গুরু, মানে আমি তাকে ওনাকে আমার জীবনের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি, আমার বাবা মার সঙ্গেই, বাবা মার নিচে নয়। তো আপনারা নাম শুনেছেন বোধহয়, র বা রিসার্চ অ্যানালিসিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন RN কাও স্যার, পন্ডিত রামেশ্বরনাথ কাও, উনি আমার গুরু। উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারো। রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায়, তেমনি CBI-কেও কাঠগড়ায় তোলা যায়। তো আমি চিন্তা ভাবনা করছি যে একটা সাংবাদিক সম্মেলন ডেকে এই ব্যাপারটা নিয়ে আবার উঠে পড়ে লাগবো।
এবং প্রতিদিনই জল লাগে, পয় প্রণালী লাগে, ঝঞ্ঝার অপসারণ লাগে। সুতরাং এটাও নিঃসন্দেহে এই সব জায়গাগুলোতে একটা ইস্যু। সুতরাং এই নির্বাচনেও এগুলো কাজ করবে, এটা দেখানোর জন্যে যে এই কাজগুলো করতে তারা ব্যর্থ। সম্প্রতি নির্বাচন কমিশন 7 জন AERO-কে সাসপেন্ড করেছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বেআইনিভাবে রাজ্য সরকার তারা কোনো রকম অপরাধ করেনি, দোষ করেনি, কতদিনের জন্য তারা সাসপেন্ড সেগুলো কিছু বলা হয়নি, অথচ অন্যায্যভাবে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে এই 7 জন। কত দিনের জন্য কেউ সাসপেন্ড হয় এটা চাকরিতে বলা হয় না। যতদিন তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং চলবে ততদিন তারা সাসপেন্ড থাকবে। আর যে সময়টা সাসপেন্ড থাকবে সেই সময় তো তারা সাবসিস্টেন্স অ্যালাউয়েন্স পায়, সেই অনুযায়ী তারা সাসপেন্ড করেছে। আপনারা কি মনে করছেন এই তালিকায় এই 7 জন ছাড়া আরো রয়েছে? কারণ অনেক জায়গা থেকেই জন্য গডবিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। আছে বলে আমাদের মনে হয়, কিন্তু সেটা ইলেকশন কমিশনের কাছে কতটা ধরা পড়েছে সেটা আমরা জানি না। আমরা তো ইলেকশন কমিশন নই, আমরা দূর থেকে দেখি। ইলেকশন কমিশন একেবারে ভেতর থেকে কাজগুলো দেখে। সুতরাং ইলেকশন কমিশন যদি আরও খুঁজে পায় আরও অনেক AERO এবং ERO-দের যারা বেআইনি কাজ করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। তৃণমূল ভবনে একটা ড্রপ বক্স বসানো হয়েছে, যারা প্রার্থী হতে চান তারা এই ড্রপ বক্সে তাদের আবেদনপত্র জমা দিচ্ছেন। প্রচুর এরকম প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা করেছে, কিন্তু এটা তো দল ঠিক করার কথা, বা যারা এখানে প্রার্থী হতে পারবেন না তাদের জন্য তো একটা অন্তর্দ্বন্দ্ব বা ইত্যাদি তৈরি হতেই পারে মানে দলের মধ্যে। আপনি কি মনে করেন এই যে প্রজেক্টটা ড্রপ বক্সে প্রার্থী হতে চাওয়ার আবেদন করে? এটা তাদের দলের সিদ্ধান্ত যে ড্রপ বক্স রেখে দেওয়া এবং সেখানে যারা হতে চান তারা নিজেদের বায়োডাটা বা কিছু জমা দেবেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। তারা যদি মনে করেন এভাবে করবেন, আমাদের তো কিছু বলার নেই এই বিষয়ে। স্যার, কালকে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী কি বিপদে পড়তে চলেছেন এবং এই মামলা যদি আবারও কিছু তারিখে সেটা রাজ্যের পক্ষে সুবিধাজনক হয়? দেখুন, মামলায় মুখ্যমন্ত্রী যে অবস্থায় আছেন, যে কাজ তিনি করেছেন, তাতে মামলা যদি আগামীকাল না হয় আরও পিছিয়ে যায় তাহলে নিশ্চয়ই তিনি খানিকটা স্বস্তি পাবেন। আর যদি কালকেই হয় এবং কালকে একটা কোনো অর্ডার হয় যেটা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেল, তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বেন। তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হচ্ছে যুবসাথী এবং এতে নাকি বেকার যুবক যুবতীরা দিশা পাবে, তারা আর বেকার থাকবে না। পাগলের মতো কথা, কি দিশা পাবে? 5 বছরের জন্য 5 বছরে 60 মাস, সেই 60 মাসে একজন বেকার 1,500 টাকা করে 60,000 আর 30,000 90,000 টাকা 5 বছরে পাবে। 90,000 টাকা কি হয়? আমরা প্রত্যেকেই তো সংসার চালিয়ে জীবন ধারণ করে আছি, শহরে হোক বা গ্রামে হোক। আমরা তো জানি যে 90,000 টাকা 5 বছরে কোনো টাকাই নয়। যাতে কোনো কাজের সুযোগ তৈরি করতে না হয়, যাতে কোনো চাকরি সৃষ্টি করতে না হয়, সেই জন্যে এই একটা ললিপপ বেকারদের হাতে গুঁজে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। তো এই টাকা নিশ্চয়ই যারা বেকার বলে নিজেদেরকে মনে করছেন তারা নিশ্চয়ই নেবেন, কারণ টাকাটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয় বা তার ভাইপোর কয়লা গরু চুরি করা টাকা নয়। এই টাকা তারা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমরা আশা করব বা আমরা আবেদন করব যে টাকাটা নিন, কিন্তু ভোট ওদেরকে দেবেন না, ভোট বিজেপিকেই দেবেন। সামনেই বিধানসভা নির্বাচন এবং এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি SIR এর নাম করে যে অত্যাচার করেছে, মানুষের বিভেদ বাঁধিয়েছে, তাতে মা মাটি মানুষের উপর তার ভরসা আছে যে তারা তাদেরকেই বেছে নেবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে SIR এর নামে কোনো অত্যাচার হয়নি। SIR এ যদি 4 জায়গায় 4 জন মানুষ কোনোভাবে অসুবিধায় পড়ে থাকেন, তাহলে সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন 400 জায়গায় সেটা হয়েছে। তো লক্ষ লক্ষ মানুষ তো SIR এর হিয়ারিং করে চলে গেছেন। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে একদিন দেখলাম একটা খবরের কাগজে একজন 100 বছর প্রায় বয়স হয়ে গেছেন এক বৃদ্ধা মানুষ, তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দুদিকে তাকে ধরে নিয়ে চলছেন। কিন্তু একটা ফটো অপরচুনিটি তৈরি করা।
এটা তো তার প্রকৃতপক্ষে তার হেনস্থা করছেন তার বাড়ির লোকেরা। এটা ইলেকশন কমিশনে গিয়ে বললেই, এই বা আরোদের কাছে গিয়ে বললেই তারা ওই বাড়িতে গিয়ে এটা চেক করে আসতে পারতেন। তার জন্য পত্রিকায় বা খবরের কাগজে ছবি তোলার কোনো দরকার ছিল না। এটা ফটো অপরচুনিটি তৈরি করা। এগুলোকে হেনস্থা বলে চালানো হচ্ছে, এগুলো আদৌ হেনস্থা নয়। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত একটি রায়তে বলেছেন টেট পরীক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষকে একযোগে শিক্ষক নিয়োগ করতে হবে। হ্যাঁ, কি বললেন? সারা ভারতবর্ষে টেট পরীক্ষার মাধ্যমে একসঙ্গে সারা ভারতবর্ষে পরীক্ষা দিতে হবে, দিয়ে নিয়োগ হবে। কিন্তু সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ সরকার এবং তামিলনাড়ু সরকার সেই নির্দেশিকা চালু করলেও এই রাজ্য সরকার এখনো পর্যন্ত এই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, এই রাজ্য সরকার মনে করে যে তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো গ্রহের একটা রাজ্য। তারা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যা বলে সেটাকে অবহেলা করতে, তাকে ইগনোর করতে এইভাবেই চলতে অভ্যস্ত। সুতরাং এই রাজ্য সরকার যা করবে তার জন্য এখানকার মানুষ বিপদে পড়বেন। এই যে দুঃখজনক দৃশ্য, ছেলের বেকার ভাতার জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন। তারপরে উনি এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন। পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। এবারে বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায়, কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। এটা তো তৃণমূলের তো যুব সমাজের, মানে আপনারা তো যার পাল্টা করতে বাধ্য হলেন যুব আড্ডা, কারণ এটা তো নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে অনেকটা কাছে টেনে নিয়েছে। যুব আড্ডা আর ভাতা দুটো আলাদা জিনিস। ভাতা হচ্ছে লোভ দেখিয়ে লোককে নিয়ে আসে। আমরা যুবদের ডাকছি তাদের সমস্যা শোনার জন্য, তারা কি চায়, কেমন পশ্চিমবঙ্গ চায়, তাদের স্বপ্ন কী আছে এটা জানার জন্য। সেটাকে সফল করার চেষ্টা করবে বিজেপি ক্ষমতা এলে। আর যুবদেরই দায়িত্ব আছে, তারা তাদের মতো যদি বাংলা চায় তাহলে বাংলায় পরিবর্তন করুক। এখনো পর্যন্ত মাত্র দুদিনে যুবসাথীতে আবেদন 15,36,450 জন। ভোটের ফায়দা তুলতে মমতার এই প্রকল্প রাজ্যের শিক্ষিত বেকারদের পরিসংখ্যানকেই তুলে ধরছে না। 15 লক্ষ তো কিছুই না। 1000 চাকরির জন্য 15 লক্ষ লোক পরীক্ষা দেয়। সে তো ক্যাটাগরিক্যালি থাকে। এখানে তো কয়েক গুণ হবে এই সংখ্যাটা। এখন তো আসল সংখ্যা কোটি পার হয়ে যাবে। তো হয়তো উনি জানতে চাইছেন কত বেকারকে উনি রাখতে পেরেছেন পশ্চিমবাংলায়। তা আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।